কিছুদিন লাইভে আসতে পারবো না, এই কারণেই দুটো জরুরি বিষয় আলোচনার কারণে এলাম আর কি লাইভে। যারা ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য তথ্য বা জবরদস্তি করলে বা আমার বইপত্র সম্পর্কে আগ্রহী হবেন এর মধ্যে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন এবং কারণ জানাবেন, সমস্যা জানাবেন। আমি মিলন আড্ডাতে এই ভ্যাকসিন আরটিআই বিষয়টি বলেছিলাম, কিভাবে সামলাবেন এক সহযোদ্ধা সেটার উত্তর দিয়েছিলেন, কিন্তু সবাই তো আর অনুষ্ঠানে যাননি। আর সেই ভিডিওতে সেই ব্যাপারটা আলোচনাটা এসেছে কিনা আমি তাও জানি না। আমি নিশ্চিত নই। আসলে পুরো ভিডিওগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দুটো ভিডিও হয়েছে ভিন্ন ভিন্ন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় পাইনি, মার্জনা করবেন। তাই একটু স্পষ্ট করে সহযোদ্ধা পাঠক সবাইকেই এই ভ্যাকসিন আরটিআই এর বার্তাটি দিতে চাই, যাতে তারা নির্ভয়ে লড়াই করতে পারেন। ইতিমধ্যেই আমি জানিয়েছি, আগেও জানিয়েছিলাম, সভাতেও জানিয়েছি যে সাম্প্রতিক আরটিআই যেটা প্যান্ডেমিক ট্রিটির পরে আমরা করেছিলাম আমার সহযোদ্ধাদের উদ্যোগে, তাতে করে পরিষ্কার বলা হচ্ছে যে এটা আমরা জানি না, এটা সরকারি বিষয়, আমাদের জানা নেই। সাম্প্রতিক আরটিআই এমনটাই উত্তর এসেছে, যেটা অপ্রত্যাশিত নয়। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের করা এই আরটিআই এমনই বলছে। আবার এই একই দপ্তরে যখন আমরা প্যান্ডেমিক ট্রিটির আগেকার আরটিআই গুলো করেছি, যে আরটিআই দেখিয়ে আমার অনেক সহযোদ্ধা মার্জনা করবেন পিতা মাতা হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলা ছিল যে ভ্যাকসিন ভলান্টারি, জবরদস্তি কোনো বিষয় নয়। কোনো ভ্যাকসিনই ম্যান্ডেটরি নয় এখনো পর্যন্ত আমাদের দেশে, সংবিধানের বডিলি ইন্টিগ্রিটিকে মাথায় রেখে। তো সেখানে তাই বলা হয়েছিল, এবং সেখানে বলা হচ্ছিল যে তবে নেওয়াটা ভালো, সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে ভ্যাকসিনটা নেওয়া উচিত, এমনটাই বলা হয়েছিল। ভলান্টারি এটা পরিষ্কার বলা ছিল, তাতে করে সুবিধে ছিল যে এই যে যারা স্বাস্থ্যকর্মী জন্মের পরপরই ভ্যাকসিন গুঁজে দেওয়ার জন্য তৎপর থাকেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সবাইকেই অন্তত ভদ্রলোকীয় কায়দায় সেটা দেখানোর সুযোগ ছিল যে তাই তো আরটিআই, এটা তো অগ্রাহ্য করা যায় না। কিন্তু সেই সুযোগটাও আর নেই, সেক্ষেত্রে কি হবে, কি করে সামলাবেন, এই বিষয়ে আলোচনা করব। আর গ্রামে গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সাম্প্রতিককালে নভেম্বর মাসে শেষ সপ্তাহে সম্ভবত মাননীয়া 110টি মোবাইল ভ্যানের, স্বাস্থ্য পরিষেবা ভ্যানের উদ্বোধন করেছেন। চলছে দুয়ারে স্বাস্থ্য। তার মধ্যে ব্লাড সুগার সহ, হিমোগ্লোবিন ইত্যাদি ইত্যাদি সহ 35টি পরীক্ষার কাঠামো রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা, বলাই বাহুল্য ডেঙ্গুও থাকবে, কারণ ডেঙ্গু ভ্যাকসিন ভৌ আসছে। তার জন্য এটা আগাম প্রস্তুতি। এক ঢিলে বহু পাখি,
এই জন্য 30 কোটি টাকা বছরে ব্যয় হবে বলে সরকার জানিয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য। ভাবুন, বিনামূল্যের ব্যাপারটা কত ভয়ঙ্কর। যারা করোনা ভ্যাকসিন বিনামূল্যে নিয়েছেন তারাই অনেকেই টের পেয়েছেন, এখনো যারা পাননি তারা আগামীতে পাবেন নিশ্চিত আমি। তাহলে সে বিষয়ে আলোচনা করতে হবে, সতর্ক রাখতে হবে, আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, সহযোদ্ধা পাঠকদের সতর্ক করতে হবে। এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ইতিমধ্যে আপনাদের জানাই আরো একটি ডেভেলপমেন্ট, আমি লিংক দিয়ে দেব। এ নিয়ে ইচ্ছে আছে পরবর্তীতে বিস্তারিত ভিডিও করার, যদিও এই জাতীয় ভিডিও আগেও আমি করেছি, এটা সাম্প্রতিক ডেভেলপমেন্ট। ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে আমেরিকার মানুষের একটা স্বতঃস্ফূর্ত ভ্যাকসিন বিরোধিতা একটা অন্যতম কারণ ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পেছনে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্লু ভ্যাকসিনকে, যেটা সিডিসি শুরু করেছিল, আবার এই যে শীতকাল পড়ে গেছে স্বাভাবিক, এখন তো সর্দি কাশি ফ্লু, সেটাকে ডোনাল্ড ট্রাম্প তথা ওই যে তার অধীনে কাজ করা কেনেডি জুনিয়র রবার্ট কেনেডি, তিনি আটকে দিয়েছেন। অর্থাৎ ফ্লু ভ্যাকসিনকে আর দেওয়া যাবে না, মানে এইভাবে আর দেওয়া যাবে না। এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আগে ফ্লু ভ্যাকসিন আদৌ কার্যকরী সেটা প্রমাণ করুন আপনারা। সিডিসি কে বলা হয়েছে প্রমাণ করুন এফিকাসি কি, কারণ ফ্লু ভ্যাকসিনের পরে আরো কমপ্লিকেশন অনেক বেড়ে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আছে, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ বলছে। সেটা আগে প্রমাণ করুন এটা কার্যকরী, তারপরে আবার দেবেন। ফ্লু ভ্যাকসিন রুখে দেওয়া হয়েছে সেখানে। ভাবতে পারেন আমেরিকাতে ফ্লু ভ্যাকসিনটা একেবারে মুড়ি মুড়কির মতো, মানে সবাই আর কি নিত আর কি, খুব বেশি দিনের কথা নয়, সেটা এখন আটকে গেছে। আর কি, জন্মের পরপর যে টিকাগুলো দেওয়া হয়, যেটা আমি এখানে আলোচনা করতে চলেছি, আপনারা জানেন আমাদের দেশে বিসিজি, হেপাটাইটিস বিটা কমন, আমেরিকাতেও তাই। তো ওরাল পোলিওটা অবশ্য ওখানে উঠে গেছে বহু আগেই, এখন ওখানে পোলিও ভ্যাকসিনের দরকার নেই। কোনো কোনো ক্ষেত্রে আইপিভি যেটা বলে, এটা নিয়ে আলোচনা আছে, খাওয়ানো হয় না, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস সেখানে ব্যবহার করা হয়, ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু আমেরিকায় সেটাও হয় না, কচিত কদাচিৎ। কিন্তু জন্মের সময় যেটা দেওয়া হয় তার মধ্যে কমনটা কি? হেপাটাইটিস বি চাইল্ড ভ্যাকসিন, যেটা আমাদের দেশেও দেওয়া হয়। সেখানে ট্রাম্পের দপ্তর, মানে ট্রাম্পের সরকার, রবার্ট কেনেডি জুনিয়রের অধীনে যে স্বাস্থ্য দপ্তর, উনি তো হেলথ সেক্রেটারি, তিনি সাফ জানিয়েছেন এই হেপাটাইটিস বি ভ্যাকসিনটিও রুখে দিতে হবে, মানে আটকে দিতে হবে, বিলম্বিত করতে হবে। আটকে দেওয়া হয়েছে বলছে, যথেষ্ট রিসার্চ করতে হবে, কারণ এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। কারণ তারা বলছেন যে ইউরোপের বহু দেশে এটা দেওয়া হয় না, আমাদের দেশে কেন দেওয়া হবে? ইউরোপের অনেক উন্নত দেশে, বেশিরভাগ ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশেই এই ভ্যাকসিন দেওয়া হয় না, বাস্তবতা এটাই। তো সেটাকেই দেখানো হচ্ছে। এদিকে সিডিসি এবং ফার্মা কোম্পানি দেওয়া তো একেবারে গেল রব উঠেছে। তারা বলছেন যে গেল আমেরিকান শিশুদের স্বাস্থ্য গেল, এবার সবাই পটাপট মারা যাবে। আর ভয়ঙ্কর, মানে যে মিডিয়া এখনো জায়নিস্টদের হাতে আছে, ফার্মা লবির হাতে আছে, তারা তো উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকার অর্থনীতিকে কি করে দিয়েছে ওরা, বিভিন্ন রকমের পরিস্থিতি, সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমার ভিন্ন ভিডিও রয়েছে, ফান্ডিং গেছে, নাসা বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমি বহু আগেই বলেছিলাম যে চীনকে ওরা এখন প্রথম ডেরা বানিয়ে ফেলেছে, এবং চীনকে ওরা প্রমোট করবে, হাইলাইট করবে। তাই দেখবেন চারদিকে ফেসবুকে চীনা প্রযুক্তির জয় জয়কার, চীন এই করছে সেই করছে, বুলেট ট্রেন
সবচেয়ে দ্রুতগতির ট্রেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের মোড়কে চীনের এই শ্রেষ্ঠত্বকে প্রমাণ করা হচ্ছে, যেটা আমি বহু আগেই বলেছিলাম। যাই হোক, এটা অন্য বিষয়, আমি মূল বিষয়ে ফিরে আসি। তাহলে চাইল্ডহুড ভ্যাকসিনের ক্ষেত্রেও এই আস্তে আস্তে টেক্সাসে যেমন একেবারেই রীতিমতো বিল হয়েছে চাইল্ডহুড ভ্যাকসিনকে রুখে দেওয়ার জন্য, রন ডিসান্টিসের গভর্নর সেখানে রয়েছেন, তিনিও করোনা প্যান্ডেমিকের সময় সক্রিয় বিরোধিতার ভূমিকায় ছিলেন। সেখানে তো বিলই আনা হয়েছে যে ভ্যাকসিনগুলো কোনোটারই দরকার নেই চাইল্ডহুড ভ্যাকসিন রুখে দেওয়ার জন্য। কিন্তু সর্বত্র তো সম্ভব নয়, কারণ এখনো আমেরিকার 100% মানুষ যে ভ্যাকসিনের বিরুদ্ধে হয়ে গেছেন এমন নয়। উল্লেখযোগ্য সংখ্যক হলেও অনেক স্টেটে ভ্যাকসিনের সপক্ষের মানুষও রয়েছেন, তাই সর্বত্র এটা করা যাচ্ছে না। ডেমোক্রেটিক পার্টি এখনো রয়েছে, বাইডেনের পার্টি এখনো রয়েছে। তাই কি করা হচ্ছে, কৌশলে ফার্মা কোম্পানি এবং তাদের যে দালাল চিকিৎসক কুল, তারা বলছেন আসলে এই ভ্যাকসিন যে সিস্টেমটা রয়েছে, পলিসিটা রয়েছে, তাকে মানে উল্টে পাল্টে দেওয়ার উদ্দেশ্যে এবং কালক্রমে শিকেই তোলার উদ্দেশ্যেই রবার্ট কেনেডি জুনিয়র উঠে পড়ে লেগেছেন। ট্রাম্প প্রশাসন উঠে পড়ে লেগেছে, এটা একটা অশনি সংকেত বলে তারা মনে করছেন। তো যাই হোক, এই হলো আমেরিকার বর্তমান অবস্থা, সংক্ষিপ্ত অবস্থা, সংক্ষেপে বললাম। তাহলে আমাদের দেশে কিন্তু তেমন কোন রকম আন্দোলন নেই, আমরা কতিপয় ছাড়া, যদিও আমাদের সংখ্যা বাড়ছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেমন রিপাবলিকান পার্টি পরিষ্কার বলেছিল, কারণ ওই যে লোক সংখ্যা যখন বাড়ে, যেহেতু এখনো ভোটাভুটি ব্যাপারটা আছে, উড়িয়ে দেওয়া যায় না, যদিও সেটাকে ওরা কন্ট্রোল করে, পুরোপুরি সবসময় পারে না, মেকানিজম তো অত সহজ নয়। ট্রাম্পকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রথমবার, পরে তিনি এসেছেন জনসমর্থনে। বারবার একই খেলা সবসময় খেলা যায় না, রাষ্ট্রনায়কদেরকে সবসময় নিকেশ করাও যায় না, অনেক সময় সমস্যা হয়। ফিদেল কাস্ট্রোকে হত্যা করার চেষ্টা 638 বার হয়েছিল, কিন্তু সফল হয়নি। আমার পরবর্তী গ্রন্থে এসব আলোচনা আছে, থাকবে, দেখা যাক। তো সেটাও একটা বিবেচ্য বিষয়। তো যাই হোক, কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো রাজনৈতিক দলই এই চাইল্ডহুড ভ্যাকসিন দূরের কথা, কোনো ভ্যাকসিন নিয়েই সরব হননি। পার্শ্ব প্রতিক্রিয়া এখনো ঘটে চলেছে। কোভিশিল্ড করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া মূলত তো এই যে ঘটে চলেছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলিওর, ক্যান্সার, স্কিন অ্যালার্জি, গুণে শেষ করা যাবে না। অথচ কোনো রাজনৈতিক দলকে বা কোনো সংগঠনকে আমরা সরব হতে দেখিনি, সেলিব্রিটি তো দূরের কথা। তারা যার নিজের ধান্দায় ব্যস্ত রয়েছেন। তো আমরা আশা করতে পারি না যে আমেরিকার মতো ঘটনা এখানে ঘটবে। আমরা অনেকটা পিছিয়ে আছি, ওরাও ভুক্তভোগী বলে এই ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। স্বাভাবিক, আমরাও বাড়বো, আগামীতে বাড়ছি। তাহলে সেক্ষেত্রে কি করব? কিছুদিন আগে আমার পোস্টেও আমার এই যে আবার এত এত মানুষ আমরা সমবেত হয়েছিলাম, এই দেখে একজন, নাম ভুলে যাচ্ছিলাম, বহু লোকজন আছেন, তারা বলছেন যে আপনার তো এত জনসমর্থন হয়ে গেছে দেখতে পাচ্ছি অনলাইনে অফলাইনে, আপনি একটা রাজনৈতিক দলে যোগ দিতে পারেন আপনার। তো আমি তাকে বললাম যে এমন একটা রাজনৈতিক দলের নাম বলুন তো যারা করোনা কালে লকডাউনের বিরোধিতায় সোচ্চার হয়েছিল, এটা যে একটা ফেক মহামারী, অতিমারী, সেটা বলেছিল, এবং এই যে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও বিভিন্ন কায়দায় মিডিয়াকে দিয়ে বাধ্যতামূলক করা হয়েছিল, তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এবং এই যে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এত কিছু ঘটছে আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে, সে বিষয়ে কোনো রাজনৈতিক দল কি সরব হয়েছে? এরকম হলে একটা নাম বলুন, আমি সেই দলে, তার ম্যানিফেস্টোতে যদি এটা উল্লেখ থাকে, একটা লাইন যদি উল্লেখ থাকে এই বিষয়গুলোর উপরে, আমি চোখ বন্ধ করে সেই দলে যোগ দেব এবং তার প্রচারে নেমে পড়বো এবং সহযোদ্ধাদেরও বলবো আপনারাও আসুন, এই দলটি সার্থক দল, আমাদের জন্য দল, আমাদের
দাবি দেওয়া, আমরা আমরা যে শেকড়ের কথা বলি, সে কথা বলছে, আসুন বলতাম, এখনো পাইনি, তাই প্রশ্নই আসে না কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার। এবার প্রসঙ্গে আসি, তাহলে কি করবেন? এখন তো ভলান্টারি বলা থাকবে না আরটিআই, আপনারাও করে দেখুন, আমরা করে দেখেছি, আপনারাও করে দেখুন, যারা আগ্রহী তাদেরকে আমি দিতে পারি, করার কায়দা কিভাবে করবেন অনেকেই জানেন, দিতে পারি, কিন্তু লাভ হবে না। ফল ওই ওরা এখন একটা গদ বানিয়ে নিয়েছে, সেই গতি আসবে, উত্তরটা ওই গতেই আসবে যে আমরা জানি না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, ভাবুন, ফ্যামিলি অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বলছে যেটা আমরা জানি না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। তা তোমরা কি করছো এখানে? তোমরা কাদের প্রতিনিধি? তোমরা কি হনুলুলুর প্রতিনিধি না ভারত সরকারের প্রতিনিধি? যাই হোক, তাহলে কিভাবে সামলাবেন? সিম্পল, ভেরি সিম্পল। এটা আমাদের আরো সহজ হয়ে গেল, জানেন তো। যারা এতে হতাশ হয়েছিলেন তাদের বলবো হতাশ হবেন না, সমস্ত পরিস্থিতিকে কৌশলে নিজের অ্যাডভান্টেজে ব্যবহার করতে শিখুন। করা যায়। চরম ডিসঅ্যাডভান্টেজকেও নিজের অ্যাডভান্টেজে পরিণত করা যায় বলে আমার বিশ্বাস, যদি আপনারা একটু মাথা খাটান। কিভাবে করবেন? তো আপনার হাতে আর আরটিআই নেই, আর যেটা আছে সেটা দিয়ে কোনো কাজ হবে না, কিছু লেখা নেই, তাহলে কি করবেন? এবার আপনাকে কেউ ভ্যাকসিন দিতে চাইছে আপনাকে বা আপনার শিশুকে, আপনি চাইছেন না, এবার তারা বলবে না এটা নিতেই হবে, এটা সরকারের ব্যাপার, এটা বাধ্যতামূলক, নিতেই হবে। আপনার কাছে কিছু নেই, আরটিআই নেই, কিছু নেই, তা আপনি কি করবেন? বলটা ওদের কোর্টে ঠেলে দিয়ে বলুন সরকারি আদেশ বলছেন, এটা সরকারের ব্যাপার বলছেন, গভর্নমেন্ট অর্ডার দেখান আমাকে। ভ্যাকসিন যে বাধ্যতামূলক সেটা দিয়ে একটা গভর্নমেন্ট অর্ডার, একটা জিও আমাকে দেখান। ঠিকঠাক অথরিটি, যে অথরিটি এই ব্যাপারে কাজ করে। আপনি যদি এখন আমাকে পিডাব্লিউডির জিও দেখান তাহলে তো হবে না। ওই হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য মন্ত্রকের, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জিও দেখান, তবেই আমি নেব। নেব নয়, ভাববো। বলাই বাহুল্য, লিখিতভাবে কোনো জিও ওরা দেখাতে পারবে না, পারার কথাই নয়। তাই ওরা ওখানে কায়দা করে আরটিআই বলছে, পরিষ্কারভাবে বলে দিতে পারতো যে না এটা বাধ্যতামূলক, তা বলেনি কিন্তু। উই ডোন্ট নো, আমরা জানি না, উই আর নট অ্যাওয়্যার, আমরা জানি না। মানে কি কায়দাটা দেখছেন তো? অর্থাৎ ওরা স্ট্রেট বলছে না, অর্থাৎ জানি না বলে দিচ্ছে। এখান থেকেই বুঝতে পারছেন যে ওরা জানে এটা বাধ্যতামূলক নয়, কিন্তু সেটা তো আপনি স্বাস্থ্য কর্মীদের দিতে পারবেন না। তারা তো বলবে কই, লেখা তো নেই কিছু, আমরা জানি না বলেছে। তাই তাদেরকে বলুন আপনারা আমাকে অর্ডার দেখান, যেটা বাধ্যতামূলক, সরকারি অর্ডার দেখান, তারপরে বাকি কথা হবে। এভাবে সামলাবেন। আশা করি বোঝাতে পেরেছি। বলটা ওদের কোর্টে ঠেলে দিন। তারপরে কি হয় দেখুন, তারপরে তো আমরা আছি, আমাদের জানাবেন। এর মধ্যে যারা পিতামাতা হচ্ছেন বা হতে চলেছেন তাদের জন্য এই বার্তা। ডেঙ্গু ভ্যাকসিন সামনের বছর থেকে দেওয়া হবে, সেক্ষেত্রেও একই বার্তা। আগামীতে যত ভ্যাকসিন দেওয়া হবে সব ক্ষেত্রেই একই বার্তা। ক্লিয়ার? এবারে আসছি, 110টি মোবাইল ভ্যান স্বাস্থ্য পরিষেবা চালু হলো সমগ্র দেশে। কি জন্য, কি উদ্দেশ্যে? এক ঢিলে বহু পাখি। প্রথমত সামনে নির্বাচন, আর স্বাস্থ্য ব্যাপারটা আমাদের মাথাতে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে স্বাস্থ্য মানেই ওষুধ খেতে হবে, স্বাস্থ্য মানে পরীক্ষা করতে হবে, টেস্ট করতে হবে, স্বাস্থ্য মানেই ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে,
স্বাস্থ্য মানে অত্যাধুনিক যন্ত্রপাতির শরণাপন্ন হতে হবে। হেলথ লজিস্টিক্স এমনটাই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মিডিয়াকে দিয়ে, ডাক্তারকে দিয়ে। এভাবেই ওরা জব ক্রিয়েট করে। পুঁজিবাদী সমাজে দেখবেন তো মানুষকে পণ্য করেই, মানুষকে পণ্য বানিয়েই, মানুষকে শোষণ করেই, মানুষকে বিপদে ফেলেই, অসুস্থ করেই ওরা জীবিকা তৈরি করে এবং পাশাপাশি মুনাফা তৈরি করে। তো মুনাফার জন্যই জীবিকার জব ক্রিয়েশনের দরকার হয়। আর এই জব ক্রিয়েশন বা কর্মসংস্থান সৃষ্টির সংখ্যাটাও দিনে দিনে কমে যাচ্ছে প্রযুক্তির কারণে, কিন্তু মুনাফাটা বেড়ে চলেছে। কর্মসংস্থান কমছে, কমতে কমতে প্রায় শূন্য হতে চলল, কিন্তু মুনাফাটা কিন্তু বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলেছে, তাই তো? তাহলে কি করবেন এই ক্ষেত্রে? বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, 35টি পরীক্ষা এখানে করা হবে বলেছে। এই তো 110টি মোবাইল ভ্যান, আরো বাড়বে আগামীতে, 1000 হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আপনার বাড়ির সামনে এসে বলবে স্বাস্থ্য চাই, স্বাস্থ্য, আপনার দুয়ারে স্বাস্থ্য, কি পরীক্ষা করাবেন আসুন। রক্ত পরীক্ষা, মল পরীক্ষা, মূত্র পরীক্ষা, কাশি কফ পরীক্ষা, হিমোগ্লোবিন পরীক্ষা, চোখ পরীক্ষা, কান পরীক্ষা, সব কিছু পরীক্ষা ফ্রিতে করে দেব আমরা, বিনামূল্যে, সরকারি উদ্যোগ। সামনে ইলেকশন, লোকজন ভাববে আহারে কি সুন্দর আমাদের মাননীয়া, আমাদের সরকার, কি সুন্দর লোকের স্বাস্থ্যের কথা ভাবছেন। আর স্বাস্থ্য মানে তো ডাক্তার, স্বাস্থ্য মানেই নার্স, স্বাস্থ্য মানেই ওষুধ, স্বাস্থ্য মানেই টেস্ট। এসব ছাড়া যে আরো ভালো থাকা যায় প্রকৃতির কাছাকাছি থেকে, কিচেনটাই যে আসলে স্বাস্থ্য কেন্দ্র। কিচেন, রান্নাঘরটাই তো স্বাস্থ্য কেন্দ্র, সেখানেই আপনার নিরাময় সব লুকিয়ে রয়েছে। তো খাদ্যই ঔষধ। তো সেইটাকে ভুলিয়ে দিয়ে, গুলিয়ে দিয়ে, ঘুলিয়ে দিয়ে মুনাফাবাজরা স্বাস্থ্য পরিষেবা তৈরি করেছে শেকড় থেকে বিচ্ছিন্ন করে। আর এই পরিষেবা কি? সেখানে কি হোমিওপ্যাথি যতটুকু বেঁচে আছে এই মোবাইল ভ্যানে পাবেন তার ছিটে ফোটা? আয়ুর্বেদ যতটুকুই বা বেঁচে আছে তার ছিটে ফোটা পাবেন এই মোবাইল ভ্যানে? একদমই নয়। কি পাবেন? অ্যালোপ্যাথি, মডার্ন মেডিসিন, একেবারে হাইটেক যন্ত্রপাতি, মোবাইল যন্ত্রপাতি যেগুলো ক্যারি করা যায়, এবং হাইটেক নার্স এবং ডাক্তার, হাইটেক। এই হাইটেকের খপ্পরে পড়লে আপনারা হাই তুলতে তুলতেই যাক, বাকি বাক্যটা নিজেরাই সম্পূর্ণ করে নিন। তাহলে পরীক্ষা দু রকমের হয়। একটা হলো আপনার মধ্যে কোনো সিমটমই নেই, মানে সব ভালো ভালো, চোখ ভালো, কাজ দেখতে পাচ্ছেন, নাকে গন্ধ পাচ্ছেন, কানে শুনতে পাচ্ছেন, হৃৎপিণ্ড ঠিকঠাক ধুকপুক করছে, সমস্যা নেই। তবুও আপনি বিনামূল্যে যেহেতু দিচ্ছে, একটু দেখি তো কি বলে। ওই যে বলা যায় না, এখন আবার চালু হয়েছে কি, আগাম করে নিন। আগাম, কখন কি রোগ বাসা বেঁধে আছে আপনার শরীরে, আপনার লিভারে, আপনার পেটে। মিডিয়া তো বলেই চলেছে পেটের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার। আপনি কিন্তু জানতে পারবেন না, কোনো সিমটম টিমটম থাকে না, হঠাৎ করে ধরা পড়বে, ইত্যাদি ইত্যাদি। আগাম পরীক্ষা করিয়ে নিন, প্যাকেজ এই প্যাকেজ সেই। তখন এটা বলা হবে প্রাইভেটে এই প্যাকেজ পরীক্ষা 12,000 টাকা পড়ে, আমরা ফ্রিতে দিচ্ছি, আপনারা 35টাই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 35টা না করুন, 12টা করুন, 10টা করুন, কিন্তু করুন। করুন অবস্থা, তারপরে যা দাঁড়াবে। তো কৌতূহল, পাশাপাশি বিনামূল্যের হাত ছানে সরকার দিচ্ছে। সরকারকে হাইজ্যাক করে যে এটা কর্পোরেট স্বাস্থ্য অধিকর্তারা
জায়নিস্ট কর্পোরেটই যে করছে মুনাফা বৃদ্ধির জন্য, সেটা কে না জানে, একটু মগজ খাটালেই বোঝা যায়। এই দুর্মূল্যের বাজারে 30 কোটি টাকা খরচা করছেন মাননীয়া, এমনি এমনি কারা ফান্ডিং করে? হুম? শিক্ষকদের ডিএ নেই, মাইন চাকরি নেই, বাকরি নেই, নিয়োগ নেই, কারণ ফান্ডিং নেই। সেখানে মহাজনরা, জায়নিস্ট মহাজনরা বলে দিয়েছে এসব ক্ষেত্রে আর খরচ করতে পারবো না আমরা, এসব ক্ষেত্রে আপনি আর ফান্ডিং আপনাকে করা যাবে না। তাই ওখানে রাশ টানুন, ছাঁটাই চলুক, ঝুলিয়ে রাখুন, মামলা দিয়ে চালিয়ে রাখুন, মামলা 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 মামলা। কিন্তু আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে ফান্ডিং করতে পারি, ওটা ভালো লুক্রেটিভ জায়গা তো, কারণ ওখানে বিনিয়োগ করলে 30 কোটি আমি আপনাকে দেব, আমরা আপনাকে দেব 300 কোটি, 3000 কোটি উঠে আসবে। কিভাবে? ওই যে বলা হচ্ছে রেফার করা হবে, এখানে পরীক্ষা হবে কিন্তু। আর ওই প্রাথমিক চিকিৎসার কথা বলা হচ্ছে, ওই কুচকাজ। কিন্তু আপনার যদি বড় সড়ো রোগ টোগ ধরা পড়ে যায়, মানে ধরা তো পড়বেই, 100 জনের মধ্যে সবার না হলেও, মানে ওদের তো টার্গেট আছে, এতগুলো ক্যান্সার, এতগুলো লিভার, এতগুলো কিডনি, অতগুলো অমুক, ওটা বাইরে লেখা থাকে না, জানেন তো। ওটা থাকে, টার্গেট থাকে, এমনি এমনি ওরা খরচা করে না। যারা নার্সিং হোমে দেখবেন ডাক্তারি মানে ডাক্তার হিসেবে আছেন, সার্জন হিসেবেও আছেন, বা এমনি স্টাফ হিসেবে আছেন, তাদেরকেও টার্গেট দেওয়া থাকে ভেতরে ভেতরে, যে এতগুলো রোগী দিতে হবে, এতগুলো এই রোগী, সেই রোগী, ওই রোগী দিতে হবে, ব্যাংকের মতো, জানেন তো। এইবার ধরে বেঁধে অসুখ বিসুখ না থাকলেও মামুলিকে, সামান্য মাইনরকে মেজর বানিয়ে কমপ্লিকেট করে তারপরে নার্সিং হোমে ভর্তি রেখে দিনের পর দিন, দরকার হলে ডেড বডিকে আটকে রেখে লক্ষ কোটির মুনাফা, এ তো হয়েই চলেছে, আপনারা সেটা জানেন। তাই বারবার বলি, সতর্ক থাকুন। বাড়িতে ঔষধি গাছ লাগান, টবে হোক, মাটিতে হোক, যা আপনার পরিত্রাতা হতে পারে আগামীতে। তাহলে এখানে কিন্তু কোনো ব্যয়বহুল রোগের চিকিৎসা হবে না, কোনো রোগেরই ইনফ্যাক্ট চিকিৎসা হবে না, পরীক্ষাটা হবে মূলত। ডেঙ্গু আসছে, এবার ডেঙ্গু পজিটিভ কি হারে হয় বাড়ে, আমার মিলিয়ে নেবেন আমার কথা। এই মোবাইল ভ্যানগুলো থেকেই টার্গেট থাকবে কত কত ডেঙ্গু পজিটিভ হয় আর কি, দেখতে পাবেন। 110টি মোবাইল ভ্যান, 1000 হতে বেশি সময় লাগবে না। তো 1000, প্রতিটা ডেঙ্গু মোবাইল ভ্যান, গ্রামের লোকজন তো পরীক্ষা টরীক্ষা করায় না, আপনারা জানেন। শহরের লোকজন একটু পরীক্ষা টরীক্ষা করায়, ভদ্রলোকেরা বিশেষ করে। গ্রামের তো আবার বুঝতেই পারছেন, করে না অনেকে, দূর আমি তো ভালো আছি। এখনো গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে, সর্দি কাশি হলে তুলসী পাতার রস খান, এখনো আছেন, কমে গেছে কিন্তু আছেন। তো এদেরকেও যাতে কেউ ফাঁদের বাইরে গিয়ে চাঁদ দেখার সুযোগ না পায়, মানে যে চাঁদটা ওরা দেখাতে চাইবে সেই চাঁদটাই যেন তারা দেখে, তার ব্যবস্থা করার জন্য ঘরের দুয়ারে ওরা পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে। এটাই তো স্বাভাবিক না? বিনিয়োগ এটা, কোনা কোনা থেকে মুনাফা তুলে আনবে। তারপর তারপর পরীক্ষা টরীক্ষা করে গম্ভীরভাবে ডাক্তারবাবুরা বলবেন, নার্সরা বলবেন, রিপোর্টটা তো ভালো মনে হচ্ছে না। না না, ভালোই ভালোই, ওকে, বাট স্টিল একটু ইংরেজি মিশালে গ্রামের লোকের কাছে জানেন তো একটু স্ট্যান্ডার্ড হওয়া যায়, একটুখানি ইনফেকশন আছে মনে হচ্ছে, মাইনরই মনে হচ্ছে, কিডনিতে একটা ইনফেকশন আছে। তো কিন্তু আমাদের এখানে তো এই চিকিৎসাটা হবে না, তো হবে না, আমাদের তো প্রাথমিক চিকিৎসার ব্যাপার। হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে, কি হয়েছে? স্বাভাবিকভাবে ডাক্তারবাবু অ্যাপ্রন পরে আছেন, একেবারে দারুণ সব স্টেথো ঝুলছে, এখানে স্মার্ট একেবারে, হ্যাঁ, স্টিল ফ্রেমের চশমা, হ্যাঁ, একেবারে ধোপ দুরস্ত, মানে স্বাস্থ্যের প্রতিমূর্তি। কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে, কি হয়েছে? বলুন না, বলুন না, কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে? হ্যাঁ, আমার বাবার কি হয়েছে ডাক্তারবাবু? ছেলে খুব উতলা, স্বাভাবিক, সে একটু পড়াশোনা করেছে তো। ব্যাস ডাক্তারবাবু বুঝে গেলেন, একটা ছেলেটাই তো শিক্ষিত, যা বলার একে বলতে হবে, একটু সাইডে নিয়ে যাবেন।
মানে ব্যাপারটা এরকম, সামনেই বলা যেত, কিন্তু সাইডে নিয়ে গেলে বাবা আরো ভয় পাবেন না, ইস সাইডে বলছে আমার সামনে বলছে না। দেখুন, দেখো ভাই, বা দেখুন, আপনার বাবা তো এরকম একটা সিচুয়েশন, এটা এখনো মাইনর আছে, কিন্তু কি হয় কি হয়, ইটস অ্যাকচুয়ালি ইটস নট পসিবল টু সে, কি হতে পারে আগামীতে আমরা ঠিক জানি না, জানি না মানে কি হতে পারে, এটা অ্যাগ্রাভেট করবে কিনা, ইনফ্লামেশন কি হবে, মানে টার্ম টার্ম দিয়েছি, মানে ছেলে ভেবাচাকা কিছু কিছু জানে, বেশিরভাগই অজানা এসব টার্ম। তাহলে এটার কি করতে হবে, আমরা রেফার করে দিচ্ছি। এটা ভালো, এই কিডনির ব্যাপারে তো সরকারি হাসপাতালে তো সেরকম চিকিৎসা পাবেন বলে মনে হয় না, এখন অবশ্য সবই পিপিপি হয়ে গেছে, মানে ঠিক আছে আমরা একটা বেছে দিচ্ছি, রেফার করে দিচ্ছি আপনাকে, কালকে একটু আসুন, ব্যাস হয়ে গেল, কালকে একটু আসুন, দেখি আমরা কি করতে পারি। মোবাইল ভ্যান থাকবে এখানে, আমরা এখানে আজকের দিনটা আছি, অনেক মানুষ আছে, তো তো আমরা এখানে হল্ট করছি, ব্যাস বাকিটা আমরা জানি কি হতে পারে, তাই তো, এটাই হলো খেলা। কি আমরা যারা, আমাকে যারা অনেকে আবার বলেন দেখেছি আমি নাকি মাননীয়ার পক্ষে, আমি নাকি অমুক দলের পক্ষে, আমি নাকি তমুক দলের পক্ষে, কি করে যে বলেন, তারা আমার ভিডিও টিডিও শোনেন না বলেই বিশ্বাস, সেই ধৈর্য তাদের নেই, সেই গভীরতাও তাদের নেই, তো তারা যদি শুনতেন তাহলে কি মনে হতো, আমাকে এখন বিজেপি মনে হতো, গেরুয়া মনে হতো। আবার অনেক ভিডিও শুনলে মনে হবে, এই লোকটা তো গেরুয়ার বিরুদ্ধেও বলছে, বিজেপিকেও তো ধুয়ে দিচ্ছে, তাহলে এই নির্ঘাত টিএমসি হবে, ঘেঁষো হবে, তাই তো। আবার কোন জায়গায় মনে হচ্ছে বাম, মনে হচ্ছে এ তো বাম, লাল, এই বামপন্থী। আবার যখন সিপিএম থেকে শুরু করে এই যে বিকাশ বাবুরা যা করছেন আদালতে, চাকরি খাওয়ার কাজ টাজ করছেন আর কি, মামলা টামলা দিয়ে বিভিন্ন রকম, সাপি বলি, আমি পরিষ্কার করেই বলি, যে আপনারা জানেন আই হ্যাভ নাথিং টু লুজ বলি, তখন বলবে তাহলে তো দেখছি এই লোকটা আবার এই দলের বিরুদ্ধেও বলে, তাহলে এই লোকটা কোন দলে আছে, এটাই ভাবতে থাকুন আপনারা। এইটা ভাবতে ভাবতে যদি কখনো কোনো উত্তর পান, পাবেন না, পাওয়ার সম্ভাবনা নেই, কারণ মগজটা তো বন্ধকে চলে গেছে। যাই হোক, তাহলে সাবধান থাকুন। একটা পরীক্ষা বলতে আমার এক সহযোদ্ধা সব্যসাচী, আপনারা জানেন, ওই টাটাতে চাকরি করে, সেখানে ওইরকম ফ্রিতে পরীক্ষা হয়, চোখ পরীক্ষা, এই পরীক্ষা সেই পরীক্ষা, জানেন তো, বিভিন্ন কর্পোরেট সেক্টরে। আর টাটা তো দারুণ রেসপন্সিবল মানুষ, মানুষের, কর্মচারীদের স্বাস্থ্য নিয়ে দারুণ ভাবিত, এবং এবারে করোনা ভ্যাকসিন বুঝে দেওয়ার ক্ষেত্রে টাটা দারুণ অগ্রণী ভূমিকা নিয়েছিল। সেক্ষেত্রে সেই সহযোদ্ধার ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন, আছে, তাকে কিরকম চাপ দেওয়া হয়েছিল, তিনি সেই চাপ অস্বীকার করেছিলেন, এবং নিজে তো নেননি, পরিবারের কাউকেই সেই করোনা অমৃত নিতে দেননি, বা তারা নিজে থেকেই নেয়নি। তো এবার এসব পরীক্ষা চলছে, পরীক্ষা তো শেষ নেই, এবার চোখ পরীক্ষা মানে আই টেস্টিং এর কথা ছিল। তো স্বাভাবিকভাবেই তিনি যাননি সেদিন নির্দিষ্ট তারিখে। এবার তাকে সেই দায়িত্বে থাকা কর্তা, মানে এই চক্ষু পরীক্ষার দায়িত্বে যিনি রয়েছেন আর কি, আমলা, সেখানে সরাসরি চলে গেছেন, যেখানে সহযোদ্ধা সব্যসাচী কাজ করছিল আর কি, বাইরে সম্ভবত স্ক্র্যাপের ওখানে আর কি চলে গেছে। তো বললেন, কি ব্যাপার, তুমি তো টেস্ট করালে না, চোখ আই টেস্টিং তো করালে না, গেলে না, কি ব্যাপার বলো তো, কি ব্যাপার, করাবে না তুমি, করতে তো হবেই, এটা করা উচিত, আই টেস্টিং। তখন সব্যসাচী খুব জবাবটা দিয়েছিল হিন্দিতে, খুব সুন্দর জবাব, আমি সেটাকেই বাংলা করে আপনাদের দিচ্ছি, কারণ ওটা তো বুঝতেই পারছেন হিন্দি স্পিকিং এরিয়া, যাকে বলছিলেন তিনিও হিন্দি স্পিকিং। ওই যে ওটা কি বলুন তো, ওটা কি বলুন তো অমুক বাবু, কি ওটা, কি দেখা যাচ্ছে, ওটা ভাঙা চোরা একটা কি বলুন তো, হ্যাঁ ওটা ভাঙা চোরা একটা, দূরে দূরে দেখুন,
ভাঙা চোরা একটা গাড়ি, লরি, স্ক্র্যাপ দেখতে পাচ্ছেন। আর ওই যে ওটা দেখতে পাচ্ছেন উপরে, আর উপরে কি বলুন তো, সূর্য, সুরজ জল জল করে জ্বলছে, আপনি দেখছেন তো, আমিও দেখতে পাচ্ছি। আর এই যে আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনাকেও আমি দেখতে পাচ্ছি পরিষ্কার। এই যে আপনি নীল রঙের জামা পরে আছেন, হুম, নীল রঙের জামা, এই যে গোপ, চোখ পিটপিট করছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনিও নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন। তাহলে ওই যে ভাঙাচোরা স্ক্র্যাপ, দূরের সূর্য, আমার সামনে দাঁড়িয়ে থাকা আপনি, সবই তো আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার চোখের কি সমস্যা? সমস্যা তো নেই। তাহলে আমি কেন টেস্ট করাতে যাব, কেন পরীক্ষা করাতে যাব? এটা তো দারুণ উত্তর, বাস্তব উত্তর। তো এইটাই হলো বিষয়। তো সমস্যা হচ্ছে এখানেই, আমরা ব্রেন ওয়াশ এতটাই যে আমরা এই ব্যাপারগুলো ভেবে দেখি না যে চোখ পরীক্ষা করব, আমার চোখের কি কোনো সমস্যা আছে আদৌ। একটা সময় বয়স হলে তো হতেই পারে, তখন আলাদা কথা, তখন চশমা নেব না ছানি অপারেশন করব সেটা পরের কথা, সেটা তো এখন, এখন তো হয়নি। তাহলে এখন থেকেই কি আমি ক্যাটারাক্ট অপারেশনের টেবিলে শুয়ে পড়বো? হুম, নিশ্চয়ই না। ব্যাপারটা সেই রকম। তো আপনার শরীরে, আমার শরীরে, এটা নিয়ে আমার লেখা আছে, করোনা কাল তথাকথিত লকডাউনের সময় লিখেছিলাম, প্রতিদিন কয়েক ডজন বার ক্যান্সার হওয়ার সম্ভাবনা হয়, তৈরি হয়, জানেন তো, সম্ভাবনা তৈরি হয়, কিন্তু শরীর সেটাকে মোকাবিলা করে, এটা তথ্য, মোকাবিলা করে। নইলে আমরা সবাই ছোটবেলাতেই সবারই ক্যান্সার হতো, ছোটবেলাতে সবাই পটল তুলতাম, শরীরে প্রতি মুহূর্তে ক্যান্সারের পরিস্থিতি তৈরি হয়, বাট আওয়ার ইমিউন সিস্টেম রেজিস্ট দ্যাট। তাহলে সেলফ কিওর করে, অনেক কিছু হওয়ার পরেও সেলফ কিওর করে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বহু ক্ষেত্রে আমি নিজে তার প্রমাণ, কিছু কিছু উদাহরণ আমি দিয়েছি। যাই হোক, তাহলে সতর্ক থাকুন। খুব বড় রকম উপসর্গ হলে আলাদা কথা, সেক্ষেত্রে নির্ভরযোগ্য, আমার সহযোদ্ধারা জানেন যে নির্ভরযোগ্য জায়গা রয়েছে, বা আমরাও বলে দিই, সেখানে পরীক্ষা করুন বা খুঁজে নিন, যেখানে আপনাকে অপ্রয়োজনীয়ভাবে আপনার উপরে, মানে আপনাকে কোতল করবে না। কিন্তু কোনো উপসর্গ নেই, সিম্পলি কৌতূহল, বিনামূল্যের ফাঁদে পড়ে টেস্ট করাতে যাবেন না, তাহলে কিন্তু যে মূল্য চুকাতে হবে তাতে করে আপনি ওই দিনটার জন্য আফসোস করবেন। এমন অনেক ঘটেছে, অনেকের ক্ষেত্রেই ঘটেছে, বহু মানুষের ক্ষেত্রে ঘটেছে, তাদের জবাই করা হয়েছে। শরীরের ছোটখাটো, এমনকি মেজর উপসর্গ হোলিস্টিক চিকিৎসার মাধ্যমে নিরাময় করতে শিখুন। সে করে ফিরুন, রান্নাঘরে ঢুকে যান, সেখানে দেখুন উপাদান কি আছে, না থাকলে কিনে আনুন। তবে একটা কথা আপনাদের বলি, অমুক রোগ হলে অমুক, তমুক রোগ হলে কালমেঘ, লিভারের সমস্যায় কাঁচা হলুদ খালি পেটে খাওয়া আগে থেকে, মানে এগুলো অনেক রকম আছে, এত এত দরকার নেই। দুটো কাজ করুন, দুটো বা তিনটে কাজ, যেমন শরীর সেইভাবে, তাহলেই আপনি সুস্থ থাকবেন, দীর্ঘজীবী হবেন এবং সুস্থ শরীরে বাঁচতে পারবেন। খালি পেটে, সকালবেলা খালি পেটে একদিন অন্তর, একদিন অন্তর
ত্রিফলা খান, ত্রিফলা ভেজানো জল, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। জল খান, আগের রাতে ভিজিয়ে রাখুন। ত্রিফলা বলতে আমলকি, হর্তকি, বেহারা, অথবা ডাস্ট পাওয়া যায় আয়ুর্বেদিক দোকানে। আয়ুর্বেদের দোকানে, লোকাল দোকানে আপনি খোঁজ খবর করলেই পেয়ে যাবেন। নিজে ডাস্ট করতে গেলে সমস্যা, সেটা খালি পেটে। অসুস্থ থাকলে রাতের বেলা খান, একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে বা দুধের সাথে, যদি সেরকম দুধ পান। প্যাকেটের দুধ একদমই নয়, আমি তো কবে ছেড়ে দিয়েছি, সেই খাই না, প্রশ্নই নেই। তো গরম ঈষদ উষ্ণ গরম জলে মিশিয়ে খান। আর যদি না হলে বিস্বাদ লাগলে একটু আখের গুড় দিয়ে খেতে পারেন। আর মধু থাকলে তো খুব ভালো, যদি খাঁটি মধু পান। আর সুস্থ থাকলে খালি পেটে সকালে খান, সকালে খান। আর কি খাবেন? এটা গেল একদিন ত্রিফলা। আর একদিন ত্রিফলা প্রতিদিন খাওয়ার দরকার নেই। যারা প্রাপ্তবয়স্ক তারা সপ্তাহে 3 দিন খান, যথেষ্ট। 3 দিন বা 2 দিন। আর বাকি দিন রসুন খান। 1 কোয়া রসুন পাওয়া যায়। অনেকের মুখে গন্ধ হয়, এমনি রসুনও খেতে পারেন। এই রসুনের অনেক উপকারিতা। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে, ইমিউনিটিকে শক্তিশালী করে রসুন। আমি দেখাচ্ছি, এক ধরনের রসুন পাওয়া যায়, আপনারা অনেকেই আমার সহযোদ্ধারা ব্যবহার করেন, নতুনদের জন্য বলছি। এই যে একটি কোয়া বাজারে বর্তমানে 100 গ্রাম 80 টাকা নেবে। এটা প্রতিদিন দরকার নেই, একদিন বা 2 দিন, ওই যেদিন ত্রিফলা খেলেন সেদিন দরকার নেই। এটা অবশ্য দিনের যে কোনো সময় খাওয়া যায়, তবে খালি পেটে খাওয়াটাই বেস্ট। এই রসুন আপনার ইমিউন সিস্টেম থেকে শুরু করে, হজম থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে, হার্ট, রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরল, সমস্ত কিছুর দেখভাল করবে। এই রসুন পাবেন কলকাতা আশেপাশে থাকলে বাজারে খোঁজ করবেন। শিয়ালদাতে প্রচুর পাওয়া যায়, বৈঠকখানা বাজারে, নিজেদের বাজারেও পেতে পারেন। নইলে কলকাতার দিকে এলে বা যেখানে পাওয়া যায় সেখান থেকে একটু বেশি করে সংগ্রহ করে নিলে, এটা তো বেশি লাগে না, এটা তো রান্নার জন্য আপনি নিচ্ছেন না, এটা আপনি খালি পেটে খাওয়ার জন্য নিচ্ছেন। এটা করুন, তাহলে শীত গ্রীষ্ম বরাবর। ওটা 1 দিন 2 দিন খেলে কিন্তু হবে না, মুখে গন্ধ হবে, তাতে কি করা যাবে বলুন দেখি। কোনো কিছু জোয়ান বা পান পাতা চিবিয়ে নেবেন, গন্ধ অনেকটা লাঘব হবে। আর সকালবেলা খালি পেটে খাচ্ছেন, তো সকালে উঠেও তো কোথায় যাচ্ছেন এমন তো নয়। যদি যান সেক্ষেত্রে ওটাই অপশন। স্বাস্থ্য ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য তো একটুখানি আপনাকে এই অসুবিধেগুলো মেনে নিতে হবে না। হেলথ ইজ ওয়েলথ গেল। আরেকদিন যদি আপনার এই রসুনের সমস্যা হয়, তাহলে কাঁচা হলুদ আখের গুড় দিয়ে খান। রসুন খেতে পারলে আর কাঁচা হলুদ খাওয়ার দরকার নেই বলে আমি মনে করি। কিন্তু সবার শরীর সমান নয়। রসুন অনেকের শরীরকে গরম করে দেয়, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে কাঁচা হলুদ সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিতে পারে। যার যেটা শুট হয়। ত্রিফলাটা নিয়ে সমস্যা হওয়ার কথা নয়, ওটা সবাইকেই শুট করবে বলে আমার বিশ্বাস। তো ওটা কমন রাখুন খালি পেটে। আর বাকি যে দুটো বললাম, সেই দুটোর মধ্যে যদি আপনার দুটোই শুট করে, তাহলে দুটোই চালান। ওই যে 3 দুগুণ 6 দিন, আপনার
সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন করে হলে তো 6 দিন হয়েই গেল। তার মধ্যে একদিন ত্রিফলাকে বেশি রাখুন, ত্রিফলাকে বেশি রাখুন একদিন। না না না, গোলমরিচের দরকার নেই, গোলমরিচ সেটা আলাদা কথা, হলুদের সঙ্গে গোলমরিচের দরকারই নেই, ওটা সেটা কেউ কেউ খান, দরকার নেই। আচ্ছা, তো যাই হোক, গোলমরিচটা আপনারা ইচ্ছে করলে রান্নায় হোক বা চায়ে হোক, লাল চায় হোক, মিশিয়ে খেতে পারেন। শীতকালে তো ভালোই লাগে, গরমকালেও খেতে পারেন, সেটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই যে 3টে বললাম, 3টের মধ্যে ত্রিফলাটাকে সঙ্গে রাখুন সবসময়, সেবনের পদ্ধতি বললাম। আর স্যুট করলে কাঁচা হলুদ এবং রসুন এই দুটোকেই সঙ্গে রাখুন, আর স্যুট না করলে একটাকে সঙ্গে রাখুন, এবং সেইভাবে ডিভাইড করে নিন। ব্যাস, তাহলে কিন্তু অমুক হয়েছে, তাহলে কোনটা খুঁজবো, কবিরাজি বই কোথায়, কাকে জিজ্ঞাসা করব, দরকার নেই। এগুলোই আপনার শরীরের সমস্ত কিছুর দেখভাল করবে, এটা বলে দিলাম আর কি, জানিয়ে দিলাম। আর রসুনের মাহাত্ম্য, ত্রিফলার মাহাত্ম্য নিয়ে যতই আপনি বলুন, ওটা কম পড়ে যাবে, শেষ করা যাবে না ওখান থেকে। এই হলো বিষয়, তাই সতর্ক থাকুন। হ্যাঁ, রান্নাতে কিন্তু কিচেনের ক্ষেত্রে যেটা বললাম সেটা একটু বলে দিই, এটাও খাদ্যের সঙ্গে সম্পর্কিত। কিচেনের ক্ষেত্রে একটু বলে দিই, কদিন লাইভে আসতে পারবো না। ননস্টিক বাসন সরিয়ে ফেলুন একেবারে, অ্যালুমিনিয়াম অ্যাভয়েড করুন। 1-2 দিন খেলে হবে না, দিনের পর দিন অ্যালুমিনিয়াম বাসনে খেলে সমস্যা হতে পারে, কিন্তু 1-2 দিন শরীর মানিয়ে নেয়, কিন্তু না রাখাই ভালো। স্টিল ব্যবহার করুন, বা লোহার কড়াই বা লোহার বাসন ব্যবহার করুন। জল খান তামার পাত্রে, এখনো পাওয়া যায়, আপনি পাবেন, বা কাঁচের পাত্রে বা স্টিলের পাত্রে। রাস্তাঘাটে বেরিয়ে এসেন, উপায় নেই, একটা বোতল পেলেন না, জল আলাদা কথা, সেটা কালে ভদ্রে হতে পারে, শরীর মানিয়ে নেয়, কিন্তু নিয়মিত জল যেটা বাড়িতে আপনি গ্রহণ করবেন, পান করবেন, সেটা তামার পাত্রেই গ্রহণ করুন। তামার বোতল পাওয়া যায়, ভেতরে তামা থাকলেই হলো, বাইরে স্টিল হলে কোনো সমস্যা নেই। একদিন কষ্ট করে কিনে নিন শরীরের স্বাস্থ্যের জন্য। ডাক্তারকে প্রচুর প্রচুর টাকার না দিয়ে স্বাস্থ্যের জন্য একটুখানি কমের উপরে খরচা করুন। আর লোহার কড়াইয়ে রান্না করুন যতটা সম্ভব, সব দিন না হলেও মাঝে মধ্যে করুন, যথেষ্ট। আমাদের ঠাকুমা মাসিমা করেছেন, আমরা ছোটবেলায় যত রান্না বান্না খেয়েছি, ভাতটা তো কড়াইয়ে হতো না, সবই লোহার কড়াই হয়েছে। তখন তো কাঠের উনুন ছিল, সেটা তো আর শহরে সম্ভব নয়, আপনাকে গ্যাসেই রান্না করতে হবে, কিন্তু লোহার কড়াইটা আপনি পাবেন। আমার অনেক সহযোদ্ধা সংগ্রহ করেছেন, আমাদের বেলঘড়িয়াতে এখনো পাওয়া যায়। কেউ বেলঘড়িয়া থেকে সংগ্রহ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বলে দেব কোথায় পাবেন। হাটেও পাওয়া যায়। ফেসবুকে এই বিষয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সে একজন বোদ্ধা যারা আছেন আর কি, ওই তথাকথিত খুঁত ধরার চেষ্টা করেন, বিজ্ঞান মনস্ক বোদ্ধা, তিনি বললেন হঠাৎ করে, আমার এত হাসি পেল, যে লোহার কড়াইয়ে রান্না করলে যতটা আয়রন খাবারে মেশে, সেটা নাকি নগণ্য, যথেষ্ট নয়। তাহলে কি করতে হবে? ওই যে আয়রন ট্যাবলেট নিতে হবে। হাসি পেল আমার। লোহার কড়াইয়ে রান্না করলে কত মিলিগ্রাম আয়রন খাবারে মেশে যে রান্না কালো হয়ে যায়, ভালো করে দেখবেন রান্নার রং, কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা নর্মালি আপনি যখন অন্য ধরনের পাত্রে রান্না করছেন, স্টিলের পাত্রে রান্না করছেন, সেই তুলনায় কালো হয়ে যায়। তাহলে রং বদলে যাচ্ছে, তাও বলছে যে না, যথেষ্ট নয়। কি ভয়ঙ্কর বলুন তো, কি এদের চিন্তা ভাবনা দৌড় কতটা।
আর আমাদের শরীরে যে আয়রনের দরকার হয় সেটা কি কেজি কেজি আয়রন লাগে নাকি? হ্যাঁ, তা লোহার স্ক্র্যাপ মেটেরিয়াল ডাস্ট করে জলের সঙ্গে খেতে হবে নাকি? হুম। হায় ঈশ্বর, যাই হোক। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলি, খুব সুন্দর কথা, প্রশ্ন জাগতে পারে আপনাদের। এই যে আয়রনের জলের মধ্যে আয়রন থাকে, অনেক সময় দেখবেন লাল হয়ে যায়, তার বদলে অনেকে ফিল্টার ব্যবহার করছেন। কিন্তু আমরা ছোটবেলায় টিউবওয়েলের জলেও আয়রন থাকতো, আমরা সেই জল খেয়েছি, কোনো সমস্যা হয়নি, গ্রামে গঞ্জেও আছে। কিন্তু আয়রনের ভয় দেখানো হলো। লোহার কড়াইয়ের যে আয়রন, সেটাও প্রকৃতির আয়রন। সেখানে কোনো সিনথেটিকের গল্প নেই, সিনথেসাইজ করার গল্প নেই, কিছু নেই সেখানে। সিনথেটিকের কোনো গল্পই নেই। তাই মনে রাখবেন, প্রাকৃতিক আয়রনই বলুন বা অন্য কোনো উপাদানই বলুন, আপনি যদি সেটা গ্রহণ করেন, মাত্রাতে যদি বেশি হয়, শরীর সেটাকে বের করে দিতে পারে, ডিসচার্জ করে দিতে পারে মলমূত্রের মাধ্যমে। সমস্যা হয় না, যতটা নেওয়ার শরীর গ্রহণ করবে, বাকিটা ফেলে দেবে। কিন্তু সমস্যা হচ্ছে যখন কৃত্রিমভাবে তৈরি এই সব ট্যাবলেট, ক্যাপসুল, ঔষধ, এরা ল্যাবে তৈরি হচ্ছে, প্রাকৃতিক নয়, সেগুলো কিন্তু বিপদ ঘটায়। কারণ সেগুলোকে আমাদের শরীর চেনে না বলেই রিয়াক্ট করে, চেনে না বলেই সমস্যা হয়, চেনে না বলেই অনেক সময় অচেনা বলে নিজের কোষকেই আক্রমণ করে বসে, যেটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। শরীর চিনতে পারছে না বলে, ফরেইন অবজেক্ট বলে, যে কোষে সেটাকে দেখতে পাচ্ছে, সেই কেমিক্যাল কনসেন্ট্রেশন ঘটেছে, সেটাকেই আক্রমণ করে বসে ধ্বংস করবার জন্য, তাই না? আমাদের শরীর তো ফরেন বডিকে, অ্যান্টিজেনকে, প্যাথোজেনকে আক্রমণ করে। দুর্গ, আমাদের ইমিউন সিস্টেম দুর্গ। ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসকলস, তো জানেন, এই সমস্ত মিলিয়ে একটা দুর্গ। এবার যদি সিনথেটিক, ল্যাব মেড, প্রকৃতির বুক থেকে সংগৃহীত নয়, এমন কিছু আপনি আপনার শরীরে ঢোকানো শুরু করেন যেখানে আপনার ইমিউন সিস্টেম তাকে চেনে না, অচেনা করেন তার কাছে। আপনি ভাবছেন, বাহ দারুণ তো, এই তো আমি আয়রন ট্যাবলেট খাচ্ছি, বেশ ভালো, কিন্তু শরীর সেটা বোঝে না। আপনি ভাবছেন, বাহ এই তো দারুণ ওষুধ, দারুণ, একেবারে দুর্দান্ত, ছাড় দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রক, ছাড় দিয়েছে মার্কিনী স্বাস্থ্য মন্ত্রক, ওকে করেছে, অ্যাপ্রুভ করেছে, দুর্দান্ত ভ্যাকসিন, দুর্দান্ত ড্রাগ। ব্যাস, আপনার ওই কোনো ভ্যাকসিনে তো গল্প আপনারা জানেন, ও নিয়ে বলার কিছু নেই। এবার কোনো ড্রাগ আপনি ভাবলেন, বা ওই তো রোগটা তো সারিয়ে গেল, ভালো আছে, কিন্তু ওই যে ভেতরে ভেতরে আরেকটা যে আরো কতগুলো সমস্যা তৈরি করলো, আপনি কিছুদিন পরেই আবার টের পাবেন। তখন আপনি কল্পনাও করতে পারবেন না যে ওই পার্টিকুলার ড্রাগটা নেওয়ার কারণে আপনার আরো সমস্যা তৈরি হলো। এটাই হলো শরীরের মেকানিজম। আপনি যত বেশি পদার্থ আপনার শরীরে ঢোকাবেন যা প্রাকৃতিক নয়, তত বেশি আপনি সমস্যায় পড়বেন। এটা খুব সহজ করে সত্য কথাটা বললাম, প্রাকৃতিক সত্য, প্রকৃতির সত্য। আপনি বাইরে যত পোশাক আশাক পরুন, মোবাইল ব্যবহার করুন, আপনি যতই বাইরেটা চেঞ্জ করুন, বাহ্যিক চেঞ্জ করুন, অমুক করুন, তমুক করুন, হেয়ার স্টাইল করুন, যত খুশি করুন, কিন্তু শরীরটা, বডিটা, রক্ত মাংসের যে শরীরটা আমাদের, সেটা কিন্তু এখনো প্রকৃতিই তৈরি করছে। ডিজাইনার বেবি হয়নি, আপনি এখনো ডিজাইনার বেবি নন। বা কোনো জায়গাতে
একদম দুর্দান্ত কোনো মানুষ তৈরি করে ওরা বের করে দিল, রক্ত মাংস ছাড়া। হয়তো অমর মানুষই ওরা তৈরি করবে, তাতে কি ওদের পোষাবে, লাভ হবে? আর সেই জায়গায় ওরা গেছে, কোনোদিন যেতে পারবে না। সেসব গিমিক বাজি করে ওরা। তাহলে আপনার শরীরটা যেহেতু প্রকৃতির দান, প্রাকৃতিক মিলনের মাধ্যমেই আপনার জন্ম, তাই শরীরকে রক্ষা করতে গেলে, সুস্থ রাখতে গেলে আপনাকে প্রকৃতির পরামর্শ, প্রকৃতির গান, প্রকৃতির সুর, প্রকৃতির ফিসফিস শুনেই চলতে হবে। তাই শেকড়ের কথা বলি আমি। যদি কখনো দেখেন আপনার সন্তান প্রাকৃতিক মিলনে তৈরি হলো না, আপনি একটা কখনো অর্ডার দিয়েছিলেন, সেখান থেকে অন্য গ্রহের প্রাণীর মতো দেখতে, স্টিল বডির, অ্যালুমিনিয়াম, স্টিল, অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম, যেমন চাইবেন, টাইটেনিয়ামের দামটা বেশি, অ্যালুমিনিয়ামের দামটা কম, মানে যেমন বেবি চাইবেন তেমন চকচকে ঝকঝকে বেবি আপনারা গিয়ে সেন্টার থেকে নিয়ে এলেন, তখন আপনাকে বলবো, হ্যাঁ, ওখানে ওরা যা বলছে, যেসব বুঝতে বলছে সব বুঝে নিন, কারণ বেবিটাকে ওরা বানিয়েছে, আপনি অর্ডার দিয়েছেন, ওরা বানিয়েছে, তাই এই বেবির রোগ টোগ, নিরাময় টিমার ইত্যাদি ক্ষেত্রে ওরাই শেষ কথা, ওরা যা বলবে মেনে নিন। না সত্যি তো, তখন তো বেবিটা তো ওরাই বানিয়েছে, কিন্তু এখন বর্তমানে সেটা তো নেই। যতক্ষণ পর্যন্ত এই পদ্ধতিতে আপনার বাবা কাকা, আমার বাবা কাকা, ঠাকুরদারা, বাবা মা হয়েছিলেন এবং আগামীতে হতে থাকবেন, যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা প্রকৃতির সন্তান, প্রকৃতির পুত্র কন্যা, অমৃতের পুত্র কন্যা, করুণামৃতের বা ফার্মা অমৃতের পুত্র কন্যা নই। তাই আমি এই কথাই বারবার করে বলে যাব, শেকড়ে ফিরুন, নইলে শিকার হয়ে যাবেন। শুভরাত্রি।